This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। প্রতিকুর রহমান সিপিএম এর তরুণ তুর্কি নেতা। যদিও এখন আর সিপিএম নেই, এখন তিনি সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের যুব নেতায় পরিণত হয়েছেন। প্রতিকুর রহমান তৃণমূলে গেছেন এবং তিনি সরাসরি বলেছেন যে আমি কোনো টিকিটের লোভে বা ভোটে দাঁড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসে আসিনি, আমি এসেছি এখানে একদম তৃণমূল স্তরে সংগঠনের কাজ করব বলে। এবং প্রতিকুর রহমান যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তার আগে এবং তারপরে তিনি নিজের দলের উচ্চ নেতৃত্বের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছেন, করে বলেছেন যে সিপিএম এর অন্দরে এখন জমিদারি চলছে, পেয়ারের লোকদের, পছন্দের লোকদের ভালো ভালো জায়গায় বসানোর খেলা চলছে। প্রকাশ্যে তিনি যে ধরনের মন্তব্য করেছেন সেই মন্তব্য থেকে একটা জিনিস অত্যন্ত পরিষ্কার হয়েছে, তার আক্রমণের তীর শতরূপ ঘোষ, মোহাম্মদ সেলিমদের দিকে। বলাই বাহুল্য, শতরূপ ঘোষ আর মোহাম্মদ সেলিম এই মুহূর্তে সিপিএম এর ক্ষমতাসীন গোষ্ঠী এবং তারা নিজের পছন্দের লোক বা পেয়ারের লোকদেরই জায়গা করে দিতে চাইছে। আর ঠিক এই জায়গাতেই নতুন একটি জল্পনা, নতুন একটি ফিসফিসানি সিপিএম এর অন্দরে। এবার কি প্রতিকূলের পথে হেঁটেই নিষ্ক্রিয় হতে চলেছে সিপিএম এর আরো এক তরুণ প্রজন্মের নেত্রী দীপশিতা? কোন দীপশিতা? যেই দীপশিতা 2024 লোকসভা নির্বাচনে প্রতিকূলের মতোই সিপিএম এর প্রতীকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হন। আমরা দেখতে পেয়েছিলাম দীপশিতা প্রচারে বেশ ঝড় তুলেছিলেন এবং দীপশিতা অন্যান্য যত সিপিএম প্রার্থী আছে তাদের তুলনায় বেশ ভালো ফলাফল করেছিলেন। এই শ্রীরামপুর লোকসভার প্রত্যেকটি বিধানসভায় সিপিএম বেশ ভালো ফলাফল করেছিল। তার কারণ এরকম তরুণ তুর্কি একজন মুখ দীপশিতা ধর, সেই দীপশিতা ধর প্রচারে বেশ ঝড় তুলেছিল। শুধু তাই নয়, আমরা দেখতে পেয়েছিলাম দীপশিতা তখন দিল্লির বুকে পড়াশোনা করতেন, তখন তার স্লোগান দেয়া, ডাফলি বাজিয়ে স্লোগান, এগুলো রীতিমতো ভোটের আগে ভাইরাল হয়েছিল। দীপশিতার জোরদার বক্তব্য, সেই জোরদার বক্তব্যও জনমানসে বেশ প্রভাব ফেলেছিল। মোটামুটি ভাবে নতুন প্রজন্মের রাজনীতিবিদদের মধ্যে দীপশিতা ধরকে বাংলার ইয়াং জেনারেশন বেশ পছন্দও করছিল। তার উপর সোশ্যাল মিডিয়ায় দীপশিতার অ্যাক্টিভিটি, সাংবাদিকদের সামনে সাবলীলভাবে দীপশিতার প্রশ্নোত্তর পর্বে থাকা, এমনকি বিরোধী দলের নেতা নেত্রীদের কটু কথায় আক্রমণ না করেও যেভাবে রাজনৈতিক বিচার বিশ্লেষণ করে দীপশিতা আক্রমণ করতেন সেটিও এই বাংলার রাজনীতি সচেতন মানুষজন তো বটেই, বিরোধী দলগুলোও বেশ প্রশংসা করত। সর্বসমক্ষে না করলেও নিজেদের অভ্যন্তরে দীপশিতা সম্পর্কে বাংলার প্রত্যেকটি রাজনৈতিক দল, সে সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক বা বিজেপি হোক, প্রত্যেকেই দীপশিতাকে নতুন প্রজন্মের রাজনীতিবিদদের মধ্যে বেশ ভালো চোখেই দেখত। কিন্তু ওই যে সিপিএম এখন পেয়ারের লোকদের, পছন্দের লোকদের রংনামা। সেলিমের পেয়ারের লোক না হলে, সুজনের পেয়ারের লোক না হলে, শতরূপের পেয়ারের লোক না হলে সিপিএম এ এই মুহূর্তে কারোর জায়গা হবে না। দীপশিতাও হয়তো ঠিক সেরকম পেয়ারের লোক হয়ে উঠতে পারেননি, তাই দীপশিতাও প্রতিকূলের পথেই। যদিও দীপশিতা প্রতিকূলের পথে হেঁটে সিপিএম ত্যাগ করবে কিনা সেটা লক্ষ টাকার প্রশ্ন, কিন্তু দীপশিতা যে নিষ্ক্রিয় হচ্ছেন সে বিষয়ে কোনো রকম সন্দেহ নেই। দীপশিতা সিপিএম ত্যাগ নাই করতে পারেন, তার কারণ তার যে দাদু, সেই দাদু সিপিএম এর একদম ডার্ক সাইডের নেতা ছিল, পারিবারিকভাবে সিপিএম এর সদস্য দীপশিতার পরিবার। তাই দীর্ঘদিন ধরে একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকা পরিবার থেকে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে, সিপিএম এর সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করে হঠাৎ করে অন্য কোনো দলে যাওয়া দীপশিতার পক্ষে হয়তো অসুবিধার। কিন্তু ওই যে বললাম, পেয়ারের লোক বা পছন্দের লোক না হওয়ায় দলের মধ্যে কোণঠাসা হতে হতে দীপশিতা হয়তো প্রতিকূলের পথেই হয়তো নিষ্ক্রিয়। কেন বলছি কথা? তার কারণ মোটামুটি সকলেই জানেন যে এই মুহূর্তে দীপশিতা থেকে শুরু করে, সৃজন থেকে শুরু করে, প্রতিকূল রহমানদের মতো একজাত তরুণ নেতা নেত্রী যারা সিপিএম এর মধ্যে এই মুহূর্তে রয়েছে, তারা সে অর্থে এই মোহাম্মদ সেলিম গোষ্ঠীর খুব একটা কাছের নয়, পছন্দের নয়, পেয়ারের লোক নয়। যে পেয়ারের লোক নিয়ে কথা কিন্তু তুলে দিয়েছিলেন প্রতিকূল রহমান, সেই দীপশিতা ধর যে গত লোকসভা নির্বাচনে বেশ ভালো ফাইট দিয়েছিল, ভালো লড়াই করেছিল, ভালো ফলাফল করেছিল,
সেই দীপশিতা ধর যেই লোকসভা কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছিল শ্রীরামপুর লোকসভা কেন্দ্র, তার অন্তর্গত উত্তরপাড়া বিধানসভা, সেই উত্তরপাড়া বিধানসভা যে বিধানসভা এলাকার বাসিন্দা ঘটনাচক্রে এই দীপশিতা, সেই উত্তরপাড়া বিধানসভাতে সিপিএম কিন্তু বেশ ভালো ফলাফল করেছিল, দীপশিতা বেশ ভালো ভোট পেয়েছিল। বস্তুত এই সিপিএম এর নতুন প্রজন্মের যে সমস্ত লোকজন আছে বা যারা সত্যিকারের চায় যে সিপিএম এর শূন্য দশা কাটুক, তারা ভাবছিল যে আগামী 2026 নির্বাচনে হয়তো উত্তরপাড়া থেকে তারা দীপশিতা ধরকে সিপিএম এর গতিকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখতে চলেছেন। কিন্তু তাদের সে স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে না, হলপ করে বলা যায় তাদের সে স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে না, যদি না কোনো নতুন করে ভয়ঙ্কর চাপের কাছে এই সেলিম গোষ্ঠীরা মাথা নিচু করে। কারণ কি, সেলিম গোষ্ঠীর অত্যন্ত পছন্দের প্রার্থী, পিয়ারের লোক মীনাক্ষী মুখার্জি। কোন মীনাক্ষী মুখার্জি? যে মীনাক্ষী মুখার্জি বিভিন্ন জায়গায় গিয়ে ভাঙা ভাঙা বাংলায় বক্তব্য রাখা ছাড়া সে অর্থে কোনো কাজে লাগে না, হোমেও লাগে না, যজ্ঞেও লাগে না। সেই মীনাক্ষী মুখার্জি সেলিমের অত্যন্ত কাছের ঘনিষ্ঠ বৃত্তের লোক। এই মীনাক্ষী মুখার্জিকে লোকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করা শুরু করেছিল। সেই মীনাক্ষী মুখার্জির মধ্যে নাকি লোকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া দেখছিল। সেই মীনাক্ষী মুখার্জি যার পলিটিক্সে এই মুহূর্তে বিন্দু মাত্র কোনো প্রভাব নেই, সেই মীনাক্ষী মুখার্জিকে মোহাম্মদ সেলিমদের পক্ষ থেকে, সিপিএম এর পক্ষ থেকে এক প্রকার নাকি বলেই দেয়া হয়েছে আগামী 2026 বিধানসভা নির্বাচনে তোমাকে লড়াই করতে হবে উত্তরপাড়া বিধানসভা থেকে। কোন উত্তরপাড়া বিধানসভা? যেই উত্তরপাড়া বিধানসভা গত লোকসভা নির্বাচনে সিপিএম এর দীপশিতা ধর যেখান থেকে ভালো ভোট পেয়েছিল, মোটামুটি ভাবে সেই প্রাপ্ত ভোটের বিচারে উত্তরপাড়া বিধানসভা সিপিএম এর জন্য একটি ভালো সিট, লড়াই করবার মতো সিট। জিততে হয়তো পারবে না, কিন্তু দ্বিতীয় পজিশনে থাকা বা টাফ ফাইট দেয়া সেখানে সিপিএম এর পক্ষে সম্ভব। আর ঠিক বেছে বেছে যে ভালো সিট সেখানে কাদের বসাতে হবে? পেয়ারের লোকদের বসাতে হবে, পছন্দের লোকদের বসাতে হবে। তাই সেখানে এক প্রকার সিপিএম এর অভ্যন্তর সূত্রের খবর, মীনাক্ষী মুখার্জিকে নাকি সেলিম গোষ্ঠীর পক্ষ থেকে, সিপিএম এর রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে বলেই দেওয়া হয়েছে আগামী 2026 বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া থেকে তোমাকে লড়তে হবে। আর মীনাক্ষী মুখার্জির ইদানিং কালের কর্মসূচি দেখলে খুব ভালোভাবে বোঝা যায় যে সেরকম বার্তা মীনাক্ষী মুখার্জি পেয়েছেন। তার কারণ কোন্নগর এবং উত্তরপাড়া এরিয়া জুড়ে মীনাক্ষী মুখার্জি বেশ সক্রিয়। সেখানে তিনি সিপিএম এর হাতে গোনা কয়েকজন লোককে নিয়ে প্রচার করছেন, মিটিং করছেন, পথসভা করছেন, মিছিল করছেন, বাড়ি বাড়িতে যাচ্ছেন। তা হঠাৎ করে 2026 বিধানসভা ভোটের আগে মীনাক্ষী মুখার্জিকে কেন ওই কোন্নগর বা উত্তরপাড়া এরিয়াতেই এতটা সক্রিয় হতে দেখা যাচ্ছে? পশ্চিমবঙ্গে আরো তো অনেক বিধানসভা আছে, সেখানে কেন সক্রিয় নয় মীনাক্ষী মুখার্জি? আর কোন কারণে দীপশিতা ধরদের মতো তরুণ তুর্কি নেতা বা নেত্রী, যারা সুন্দর বক্তব্য রাখেন, যারা নতুন প্রজন্মের রাজনীতিবিদদের মধ্যে অগ্রগণ্য, তাদেরকে নিজের বিধানসভা এলাকাতেই নিষ্ক্রিয় করে রাখা হচ্ছে? প্রশ্ন উঠছে যে দীপশিতা ধর লোকসভা ভোটে এতটা ভালো ফাইট দেওয়ার পরেও কেন দীপশিতা ধরকে উত্তরপাড়া বা কোন্নগরের মতো বিধানসভা এলাকা থেকে প্রার্থী হিসাবে এখনই বলে দেয়া হচ্ছে না মীনাক্ষী মুখার্জির মতো? এবং এই নিয়ে সিপিএম এর যে ছাত্র সংগঠন এসএফআই, তার রাজ্য দপ্তরেও নাকি বেশ কয়েকবার ছোট ছোট স্তরে বৈঠক হয়েছে এবং সেখানে নাকি দলের নতুন প্রজন্মের নেতা নেত্রীরা উষ্মা প্রকাশ করে বলেছেন এই দলে পেয়ারের লোক না হতে পারলে কোনো জায়গা নেই। প্রতিকুল রহমানের যে কথা, প্রতিকুল রহমানের যে বার্তা, সেই কথা, সেই বার্তাই প্রতিধ্বনিত হচ্ছে সিপিএম এর সর্বকনিষ্ঠ সংগঠন এসএফআই এর রাজ্য দপ্তরে। প্রতিকুল রহমান একটা কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে, আমি তো রাজমহলের বাইরে দাঁড়িয়ে প্রশ্ন করেছি, কিন্তু আমার মতো অনেক প্রতিকুল রহমান রাজমহলের ভেতরে রয়েছে। ঘুমন্ত শিশুরা জাগতে শুরু করেছে, তারা প্রশ্ন করবে রাজা তোর কাপড় কোথায়? হয়তো সেই ঘুমন্ত শিশুরা জেগে উঠছে, জেগে উঠে তারা হয়তো মোহাম্মদ সেলিম শতরূপ ঘোষদের প্রশ্ন করবে রাজা তোর কাপড় কোথায়। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।